ওয়েলকাম, শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগতম জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের যে বাচ্য অধ্যায়টি রয়েছে সেই বাচ্য অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখে নাও, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্য। আর তোমরা কি ধরনের আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি সেই আলোচনাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্য। প্রথমে আমি একটি উদাহরণ নিই যে তিনি খবরটা জানেন। একটি উদাহরণ নিলাম, তিনি খবরটা জানেন। এখানে খেয়াল করো, এই বাক্যটিতে মূল উপাদান কয়টি? বাক্যটিতে মূল উপাদান রয়েছে তিনটি। কি কি রয়েছে দেখো? কর্তা, কর্ম, ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ সমাপিক ক্রিয়া। এখানে কর্তা কি? কর্তা রয়েছে তিনি, তার মানে কর্তা হচ্ছে তিনি। আর খবরটা কি? খবরটা হচ্ছে এখানে কর্ম। আর জানেন, জানেনটা এখানে কি? ক্রিয়া। তাই তো? বাক্যে তিনি হচ্ছে কর্তা, খবরটা কর্ম, জানেন হচ্ছে এখানে ক্রিয়া। অর্থাৎ এই যে তিনটি যে উপাদান রয়েছে বাক্যের, পরস্পরের সম্পর্ক অনুযায়ী রয়েছে তিনটি উপাদান। আর বক্তব্যের কি একটা সঙ্গতি বজায় রেখেছে, সঙ্গতি বজায় রেখে বাক্যের একটা কাঠামো গড়ে উঠেছে। তাই বাক্যের মধ্যে যে বক্তব্যটা রয়েছে, অর্থাৎ বাক্যের মধ্যে কি বিষয় রয়েছে, যে তিনি খবরটা জানেন, যেমন একটা বক্তব্য রয়েছে, তেমনি কি রয়েছে? একটা বিশেষ বাচন ভঙ্গি, অর্থাৎ বলার ধরন। কিন্তু বাক্যের যে রয়েছে, বাক্যভেদে এই বাচন ভঙ্গির কিন্তু পরিবর্তন ঘটতে পারে। যেমন এখানে লিখলাম তিনি খবরটা জানেন, কিন্তু এখানে যদি আরেকটি বাক্য লেখা যায় যে তার, এখানে যদি আরেকটি বাক্য লেখা যায় যে কি হবে? তার খবরটা জানা হয়েছে। কি? তার খবরটা জানা হয়েছে। প্রথম বাক্যটা ছিল তিনি খবরটা জানেন, এটি একটি বাক্য। এবং আরেকটি বাক্য লিখলাম তার খবরটা জানা হয়েছে। এখানে খেয়াল করো, উপরের দুটি বাক্যই খেয়াল করো যে বাক্যের বক্তব্য কিন্তু একই। মানে বলতে কি চাইছে, বিষয়টা তো একই, তিনি খবরটা জানেন, তার খবরটা জানা হয়েছে। বক্তব্য একই, কিন্তু শুধু কি হয়েছে, বলার ভঙ্গিটা আলাদা হয়েছে। কারণ প্রথম বাক্যে বলছে তিনি খবরটা জানেন, বলার ভঙ্গি এরকম, কিন্তু দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে তার খবরটা জানানো হয়েছে। শুধুমাত্র বলার ভঙ্গিটা কিন্তু আলাদা, সেই জন্য বাক্যের কাঠামোগত রূপও পৃথক, অর্থাৎ আলাদা। প্রথম বাক্যে কি দেখো, প্রথম বাক্যে তিনি কর্তার সঙ্গে, তিনি এটা কর্তা তো, এই কর্তার সঙ্গে জানেন ক্রিয়াপদের সরাসরি কিন্তু সম্পর্ক রয়েছে। কারণ জানেন, কে জানেন? তিনি জানেন, মানে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। এই সরাসরি সম্পর্ক আছে কি করে বুঝবো? যে ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি, যদি উত্তর পাই, তাহলে সেটা বুঝে নেবো যে সরাসরি সম্পর্ক রয়েছে। যেমন জানেন, কে জানেন? তিনি জানেন। তার মানে তিনি কর্তার সাথে ক্রিয়ার কিন্তু সরাসরি সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বাক্যে দেখো, এই যে তার, এই তার কর্তা, এর কিন্তু প্রত্যক্ষ, কর্তা নয় কিন্তু। বাক্যে কিন্তু তার প্রাধান্য নেই। তাহলে বাক্যে কার প্রাধান্য রয়েছে? আচ্ছা, এটা খেয়াল করো তো, তার খবরটা জানা হয়েছে, এতে কি তার কি প্রাধান্য রয়েছে বাক্যে? না, এখানে তার পদের প্রাধান্য নেই। এখানে তাহলে কার প্রাধান্য আছে? খবরটা দেখো। কি করে বুঝবো কার প্রাধান্য রয়েছে? প্রশ্ন করো ক্রিয়াপদকে যদি সরাসরি সম্পর্ক হবে যার সাথে, সেটাই ভাববে কিন্তু তার প্রাধান্য রয়েছে। জানা হয়েছে, কি জানা হয়েছে? খবরটা জানা হয়েছে, তাই তো? তাহলে জানা হয়েছে এই ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কার? খবরটা। তার মানে খবরটার সাথে ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। তার মানে এখানে খবরটা কর্মপদ, কর্মপদ কিন্তু কর্তার মতো এখানে কাজ করছে। সেই জন্য জানেন ক্রিয়ার সঙ্গে খবরটা সরাসরি সম্পর্ক রয়েছে। তাহলে বোঝা গেল, কি করে বুঝবো যে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে? এটা আশা করি বোঝা গেল। আর দুটো বাক্য কিন্তু আলাদা হলো, বলার ভঙ্গি আলাদা হলো, কিন্তু বক্তব্য বা বিষয়টা কিন্তু একই।
তাই বাচ্যের যে সংজ্ঞাটা, সে সংজ্ঞা হিসেবে আমরা এটা বলতেই পারি যে একটা বাক্য রয়েছে, সে বাক্যের যে বাচন ভঙ্গি অর্থাৎ বলার ভঙ্গি অনুযায়ী যদি কর্তা, কর্ম, ক্রিয়া এদের যদি প্রাধান্য নির্দেশ করে যদি ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে, অর্থাৎ ক্রিয়াপদ জানেন যে রয়েছে, এই জানেন ক্রিয়াপদের যদি রূপের পরিবর্তন ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? বাচ্য। দেখো, প্রথম বাক্যে ক্রিয়াপদ রয়েছে জানেন, কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়াপদ পরিবর্তন হয়ে কি হয়েছে? জানা হয়েছে। তার মানে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়েছে। কাকে প্রাধান্য বা কাকে নির্দেশ করে? বাক্যের হয় কর্তা বা কর্ম বা ক্রিয়াপদে প্রাধান্য নির্দেশ করে। প্রথম বাক্যে কর্তাকে নির্দেশ করেছে ক্রিয়াপদকে, দ্বিতীয় বাক্যে কর্মপদকে নির্দেশ করে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়েছে। তাই যদি বাচ্যের যদি কি হয়, যদি ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে, তাহলে সেটা হবে কি? বাচ্য। বাচ্যের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিয়ার রূপের পরিবর্তন। আশা করি বোঝা গেল বাচ্য জিনিসটা কি। যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি না বোঝা যায় তাহলে সেটাও বলো, আমি আবার সেটাকে আমি বুঝিয়ে দেবো। আর না হয় তোমরা স্কিপ করে পিছনে গিয়ে আবার বোঝার চেষ্টা করো। তারপরে দেখো কি বলছে, এই বাচ্য শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি? বাচ্য শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ, বচ যোগ নথ। বাচ্য শব্দের ব্যুৎপত্তি হচ্ছে বচ যোগ নথ। নটা কিন্তু মূর্ধন্য, খেয়াল রাখবে। বাচ্য, এই বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। তাহলে বাচ্য শব্দের অর্থ বক্তব্য। কিন্তু সংস্কৃতে যদি বাচ্য শব্দের অর্থ বলা যায়, তাহলে সংস্কৃতে বাচ্য শব্দের অর্থ হবে কথা। কি? সংস্কৃতে বাচ্য শব্দের অর্থ হচ্ছে কথা বা কথা বলার ভঙ্গি। কি? কথা বা কথা বলার ভঙ্গি। এটা সংস্কৃতে বাচ্য শব্দের অর্থ। আর বাংলা ব্যাকরণে অর্থাৎ বাংলা ভাষায় যদি বাচ্য শব্দের অর্থ বলা হয় তাহলে বক্তব্য। কর্মবাচ্যের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি দেখব? প্রথমে কর্মবাচ্যে কর্মপদ প্রাধান্য পায়। যেমন বিষয়টি তার জ্ঞাত ছিল না। জ্ঞাত মানে জানা ছিল না। এখানে কর্মপদ কি? বিষয়টি, মানে বিষয়টি এখানে প্রাধান্য পাচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, এই ধরনের বাক্যে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া বিভক্তি কি? আমি শেষে বলবো, অবশ্যই তোমরা সেটা খেয়াল রাখবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তবু আমি তোমাদের বলে রাখি, তৃতীয়া বিভক্তি বলতে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এই যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই শেষে বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমরা সেগুলো জানতে পেরে যাবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে জানলাম এই বাক্যে কর্তায় কি রবে? তৃতীয় বিভক্তি, অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক এগুলো কিন্তু থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা জানবো ক্রিয়াপদ সবসময় কাকে অনুসরণ করবে? কর্মপদকে অনুসরণ করবে। এবার আমরা জানবো কর্মবাচ্য চেনার নিয়ম। এই বাচ্চে কি কর্তৃপদে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ এবং বাংলায় কর্তৃপদে র এর কে বিভক্তি যুক্ত হবে। হয় দ্বারা দিয়ে কর্তৃক কর্তার সাথে, আর না হয় বাংলায় কর্তৃপদে কি হবে? র এর কে, এই তিনটি বিভক্তি কিন্তু কর্তার সাথে যুক্ত হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে কি কর্মবাচ্যে ক্রিয়াপদ প্রধানত সকর্মক বা অকর্মক হয়। কর্মপদে প্রধানত কি থাকবে? শূন্য বিভক্তি থাকবে, কখনো কখনো কিন্তু কে বিভক্তি থাকে। 3 নম্বর নিয়ম হিসেবে কর্তা, কর্তার সাথে বিভক্তি, তারপরে কর্ম, ক্রিয়া। যেমন একটু উদাহরণ দেখো, উদাহরণ নিয়েছি, কি উদাহরণ নিয়েছি দেখো, রাম কর্তৃক বই পড়া হয়েছে। এই রাম কর্তার সাথে কিন্তু বিভক্তি, অর্থাৎ একটি অনুসর্গ যুক্ত রয়েছে, কর্তৃক। রাম কিন্তু একা নয়, এখানে কিন্তু কর্তৃক অনুসর্গ রয়েছে। বই পড়া হয়েছে, এখানে পড়া হয়েছে এই ক্রিয়াপদটি কাকে অনুসরণ করছে? পড়া অর্থাৎ কর্মপদকে। তাই এটি হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। আরেকটি উদাহরণ নেওয়া হয়েছে, রামের বল খেলা হয়েছে। এই খেলা হয়েছে, এই ক্রিয়াপদটি কাকে অনুসরণ করছে? বল, মানে বলটাকে প্রাধান্য লাভ করছে। আর রামের এখানে কিন্তু বিভক্তি যুক্ত হয়েছে। যদি কর্তার সাথে বিভক্তি যুক্ত হয়, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে, তাহলে সেটা হবে কি? কর্মবাচ্য উদাহরণ। আশা করি বোঝা গেল কর্মবাচ্য। আর যদি বাক্যে যদি কর্তৃক দিয়ে এগুলো যদি অনুসর্গ থাকে তাহলে সহজভাবে বুঝে নেবে সেটা কর্মবাচ্যের উদাহরণ। এরপর আমরা দেখে নেব ভাববাচ্য। আলোচনা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আর আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা কিরকম আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখো ৩ নম্বর হচ্ছে কি ভাববাচ্য। যে বাচ্চে অকর্মক ক্রিয়ার ভাবটি প্রধানভাবে বোঝায় তা হলো ভাববাচ্য। অর্থাৎ একটি বাক্য থাকবে, সেই বাক্যে কি থাকবে অকর্মক ক্রিয়া, আর অকর্মক ক্রিয়ার ভাবটাকে প্রধানভাবে বোঝাবে তাকে আমরা কি বলবো ভাববাচ্য। যেমন দেখো ভিতরে এসে বসা হোক, এই বসা হোক ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়া, কারণ এখানে কর্ম রয়েছে কি কর্ম নেই, তাই এটি হচ্ছে অকর্মক ক্রিয়া। দেখো তারপরে রামের খেলাটি দেখা হবে, এই দেখা হবে ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়া। কেন? কারণ এখানে কোন খেলাটি দেখবে, অর্থাৎ কর্মপদটি কিন্তু এখানে নেই, তাই এটি হচ্ছে কি ভাববাচ্যের উদাহরণ। এখানে খেয়াল রাখবে ভাববাচ্যের কর্তার সাথে কিন্তু বিভক্তি যুক্ত থাকবে, যদি কর্তা থাকে। যদি কর্তা থাকে তাহলে তার সাথে বিভক্তি অবশ্যই যুক্ত থাকবে, কিন্তু ভাববাচ্যে কর্মপদ থাকবে না। কর্মবাচ্যে কর্মপদ থাকবে, কর্মপদকে প্রাধান্য করে ক্রিয়াপদটা বসবে, কিন্তু ভাববাচ্য যে ক্রিয়াপদটা বসবে সেটা কিন্তু অকর্মক ক্রিয়া, অর্থাৎ সেখানে কিন্তু কর্ম থাকবে না। এক কথায় বলতে গেলে ভাববাচ্যে কিন্তু কর্ম থাকবে না, সেটা হবে কি ভাববাচ্য। এবার ভাববাচ্যের বৈশিষ্ট্য কি? দেখো ভাববাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে ভাব অর্থাৎ ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন তোমাদের কখন আসা হচ্ছে, এখানে প্রাধান্যই পাচ্ছে কিন্তু ক্রিয়াপদের, অর্থাৎ আসা হচ্ছে। কখন আসা হচ্ছে, এই আসা হচ্ছে ক্রিয়াপদের প্রাধান্য। ভাববাচ্য ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। যেমন তোমার যাওয়া হবে না, এই হবে না ক্রিয়াপদটি তোমার এই নাম পুরুষের হচ্ছে। এখানে দেখো কি কর্ম রয়েছে, দুটো উদাহরণেই দেখো তোমার কখন আসা হচ্ছে, তোমার যাওয়া হবে না, এখানে কি কর্মপদ রয়েছে? নিশ্চয়ই নেই, তাই এটি হচ্ছে কি ভাববাচ্যের উদাহরণ। আমার খাওয়া হলো না, এখানেও তো কি খাওয়া হলো না, এখানেও নিশ্চয়ই কর্মপদ নেই। ৩ নম্বর বৈশিষ্ট্য কি ভাববাচ্যে ক্রিয়াপদ হয় অকর্মক, অর্থাৎ কর্ম থাকে না, যেটা বললাম। যেমন জানা হয় না তপনের, এই যে তপনের কি জানা হয় না, সেটা কিন্তু কর্মপদটা নেই। কিন্তু দেখো কর্তার সাথে কিন্তু বিভক্তি যুক্ত আছে। শুধু এইটুকু খেয়াল করলে হবে না যে কর্তার সাথে বিভক্তি যুক্ত আছে বলে কর্মবাচ্য দিব বা ভাববাচ্য দিব, সেটা না। যদি কর্তার সাথে বিভক্তি যুক্ত আছে আর কর্মপদ যদি থাকে তাহলে কর্মবাচ্য, এবং কর্তার সাথে বিভক্তি যুক্ত আছে কিন্তু কর্মপদ নেই, তাহলে সেটা হবে কি ভাববাচ্য। ভাববাচ্য চেনার নিয়ম কি দেখো, ভাববাচ্যে কি থাকবে কর্তা, কর্তার সাথে বিভক্তি আর ক্রিয়া, কর্মপদ কিন্তু থাকবে না। যেমন রামকে পড়তে হবে, রাম কর্তা, কে বিভক্তি, পড়তে হবে ক্রিয়াপদ, কি পড়তে হবে কর্মপদ এখানে কিন্তু নেই, তাই এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। এই বাচ্চে অর্থাৎ ভাববাচ্যে কিন্তু দুটো ক্রিয়াপদ থাকবে। কিরকম দেখো আমার খাওয়া হলো না, এখানে খাওয়া একটি ক্রিয়াপদ আর হলো না একটি ক্রিয়াপদ, দুটি ক্রিয়াপদ। এর আগের উদাহরণটা দেখো রামকে পড়তে হবে, এখানেও কিন্তু দুটি ক্রিয়াপদ রয়েছে, পড়তে হবে, তার মানে দুটি ক্রিয়াপদ থাকবে। বোঝা গেল কি করে আমরা চিনবো ভাববাচ্য? আর কি থাকবে হ বা যা যুক্ত শব্দ থাকবে। এই হ বা যা যুক্ত কিন্তু কর্মবাচ্যও থাকে, কিন্তু এটা খেয়াল রাখবে। শুধু এই হ বা যা যুক্ত শব্দ দেখলেই কিন্তু ভাববাচ্য করে দেবে এমনটা এমনটা নয়, কিন্তু সাথে খেয়াল রাখতে হবে দুটো ক্রিয়াপদ আছে কিনা, এটা ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে বাক্যে যদি কর্মপদ যদি না থাকে তাহলে হবে ভাববাচ্য, আর কর্মপদ যদি থাকে তাহলে কিন্তু ভাববাচ্য হবে না। আশা করি বোঝা গেছে। আর হ বা যা যুক্ত যদি শব্দ থাকে তাহলে কিরকম শব্দ থাকবে, হোক, হউক, হয়, হলো, হবে, যাক, এরকম শব্দ থাকবে। আশা করি ভাববাচ্য বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু এবার বিশেষ দ্রষ্ট হিসেবে একটু পয়েন্ট নিয়েছি যে কি ভাববাচ্যে কর্ম থাকতেও পারে তবে ক্রিয়ার অর্থে প্রাধান্য পাবে। যেমন ডিঙি টেনে বের করতে হবে, ডিঙি এখানে কর্ম, কিন্তু অর্থ প্রাধান্য কি পাচ্ছে, বের করতে হবে, অনেক ক্রিয়াপদের প্রাধান্য পাচ্ছে। এটা ব্যতিক্রম হিসেবে থাকতে পারে, কিন্তু মাথায় রাখবে বা খেয়াল রাখবে ভাববাচ্যে কর্মপদ থাকে না সাধারণত। ভাববাচ্য কখনো কখনো কর্তা-উজ্জ থাকে, যেমন এবার ট্রেনে ওঠা যাক, দুটো ক্রিয়াপদ রয়েছে ওঠা একটা যাক, কিন্তু কোনো পদ নেই। আশা করি ভাববাচ্য বোঝা গেছে।
যদি ভাববাচ্য নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা দেখে নেব কর্মকর্তৃবাচ্য। যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, অর্থাৎ যে বাক্যে কর্তা থাকবে না, তাহলে কি থাকবে? কর্মপদটা কর্তার মতো কাজ করবে। তাকে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য। যেমন দেখো, বাঁশি বাজে, ঢোল বাজে, মেজাজ চড়ে গেল। এখানে কিন্তু কর্তা নেই কিন্তু, অর্থাৎ বাঁশি বাজে, যে বাঁশি বাজাচ্ছে সে কি আছে? নিশ্চয়ই নেই। ঢোল বাজে, যে ঢোল বাজাচ্ছে সে কি আছে? নাই। মেজাজ চড়ে গেল, কার মেজাজ চড়ে গেল? অর্থাৎ অদল বদল গল্পে যে ইসাবের যে মেজাজ, এখানে কি ইসাব আছে? নিশ্চয়ই নেই এই বাক্যে। তার মানে বাক্যে কিন্তু কর্তার উল্লেখ থাকবে না, কিন্তু বাক্যে কর্মপদটা থাকবে, কিন্তু কর্মপদটা কর্তার মতো কাজ করবে। তাকে আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। কিরকম কর্মপদটা কর্তার মতো কাজ করছে? আমরা জানি কি, বাক্যের যে কাজ করে সেই তো কর্তা। আচ্ছা, বাজে, এই বাজার কাজটা করছে কে? বাঁশি নিজেই তো বাজছে, মানে কাজটা করছে বাক্যে কে? বাঁশি। তাই বাঁশি এখানে কর্মপদ হলেও কিন্তু কর্তার মতো কাজ করছে। ঢোল বাজে, এ বাজে ঢোল, কারণ ঢোল বাজার কাজটা করছে, তার ঢোল হচ্ছে এখানে কর্তা। মেজাজ চড়ে গেল, চড়ে যাওয়ার কাজটা কি করছে? মেজাজ। তাই মেজাজটা হচ্ছে এখানে কি? কর্তা। চেনার নিয়ম, অর্থাৎ কর্মকর্তৃবাচ্য যে চিনবো সেটা কিভাবে? জড় বস্তু অর্থাৎ অপ্রাণীবাচক হবে। কি হবে? অপ্রাণীবাচক, অর্থাৎ যার প্রাণ থাকবে না সেটা হবে কি? কর্মকর্তৃবাচ্য। তিনটে উদাহরণ দেখো। বাঁশি, বাঁশির কি প্রাণ রয়েছে? না, অপ্রাণী। ঢোল, ঢোলের কি প্রাণ রয়েছে? না। মেজাজ, মেজাজের কি প্রাণ রয়েছে? না। সবটাই কিন্তু অপ্রাণীবাচক উদাহরণ। যদি অপ্রাণীবাচক উদাহরণ হয় তাহলে সেটা হবে কি? কর্মকর্তৃবাচ্য। আশা করি কর্মকর্তৃবাচ্য বোঝা গেছে। কর্মকর্তৃবাচ্য খুবই সহজ। কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য দেখো। কর্মকর্তৃবাচ্যে কর্তৃপদের উল্লেখ থাকে না, অর্থাৎ কর্তার উল্লেখ থাকবে না। যেমন হাঁড়িতে ভাত ফোটে না, এখানে কিন্তু কর্তার উল্লেখ নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্মপদ কর্তৃপদের কাজ করবে, মানে কর্মপদটাই কর্তার মতো কাজ করবে। যেমন চোখ মার্বেল হয়ে গেল, এখানে চোখ মার্বেল হয়ে গেল, চোখ মনে হচ্ছে যে কি কর্ম, কিন্তু কর্তার মতো কাজ করছে। এই যে আমি বলছিলাম তো তোমাদের যে বিভক্তিগুলো, প্রথম আর দ্বিতীয় বিভক্তিগুলো কি সেগুলো এক নজরে দেখে নাও। প্রথমা বিভক্তি হচ্ছে অ বা শূন্য বিভক্তি, দ্বিতীয়া কে রে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীর জন্য, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ তে বিভক্তি। এই বিভক্তিগুলো অবশ্যই খেয়াল রাখবে, তোমাদের বাচ্য পরিবর্তন করার সময় কাজ দেবে। এই ছিল আজকের আলোচনা বাচ্চের প্রকারভেদ। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর নেক্সট ভিডিওতে আমি বাচ্য পরিবর্তন খুব তাড়াতাড়ি করে দেবো। 1 থেকে 2 দিনের মধ্যে আমি বাচ্য পরিবর্তনের আলোচনা করে দেবো। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আলোচনা কেমন লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে।